বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। হাসিনা সরকারের পুতুল পুলিশের তালিকা প্রকাশ, ফ্যাসিবাদী সরকারের গুম খুনের নির্মম তথ্য ফাঁস। সেনাবাহিনীর হাতেই কি আটক হবে দেশ পালাতক হাসিনা? বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। আইজিপি মামুন, আইনমন্ত্রী আনিসুল হক, পলক ও জিয়াউল আহসানকে গণভবনে টাকা বিলিয়ে আন্দোলনরত ছাত্রদের হত্যার নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা, গোপন তথ্য ফাঁস। সবশেষ দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে মামলা, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষের দমন পীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দী দশায়। ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই তার। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ। সেই প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির খুব কাছেই এক সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কোনো অনুমতি নেই তার। এমনকি কারো সাথে করতে পারছেন না কোনো রকম যোগাযোগ। একরকম গৃহবন্দী অবস্থায় আছেন তিনি। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডমিন টুইটে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ যায়, যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট। বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে 2010 সালের 23শে মার্চ। এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তা আর সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল 2022 সালে, তাই তার আগে অপরাধের বিচার আদালতে হয় না। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন এই আদালতে হাসিনা ও তার সহযোগীদের বিচার করা হবে। এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হলো যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে। পিনাকি বলেন, এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লুবানগা ডাইলো। তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন। বাচ্চা ও শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করার অপরাধ 2012 সালে 14 বছরের জেল হয়। তারপরে ব্যক্তি কঙ্গোর জার্মেই কাতাঙ্গা, তিনিও একই অপরাধে 2014 সালে তার শাস্তি হয়। তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি, তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল। এই অপরাধে 2016 সালে তার সাজা হয়েছিল 9 বছর। হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। হাসিনাকে কোমরে দড়ি বেঁধে আদালতে ডেকে আনা হবে, আর এই আদালতে শাস্তি হলে ঘোষণাপত্রে যে 110টি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে। এই মামলায় শুধু হাসিনা, তার সাথে আরও 20 জনের তালিকা আছে। এর মধ্যে ডিবি হারুন সহ 11 জন আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, এই আদালতে শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে, সম্পদ বাজেয়াপ্ত হয়। তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে, সেই টাকা তারা ভোগ করতে পারবে না। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে কোথায় পালাবে সে, কোথায় নিরাপদে থাকবে। ইতোমধ্যে আপনারা সকলেই শুনেছেন, আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের 1 নম্বর উৎস।
মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয়, বরং সন্দেহজনক। সেই কারণে বাংলাদেশে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে। পিনাকি আরও বলেন, আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি। অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে, সেটা এক সপ্তাহে হয়নি, যেটা হয়েছে অনেকদিন ধরেই হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই। যারা টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্য টাকা পাঠিয়েছিল, কিন্তু হঠাৎ করে এখনই টাকা ফেরত আনার কারণ কি? নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে, বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে 7 জানুয়ারি কারচুপি নির্বাচন করে ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা। তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক, কারণ মার্কিন সরকার সে টাকা বাজেয়াপ্ত করবে। এই বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে। এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে। যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে, আর বাকিটা সুইজারল্যান্ড বা অন্য দেশে সরিয়ে নিচ্ছে। কিন্তু এভাবে আমেরিকা থেকে টাকা পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা সেই টাকা ভোগ করতে পারবে না। সেটা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে। সেই টাকা আমেরিকা গিয়েছিল পাচার করা টাকা হিসেবে। এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং। শুধু আমেরিকাতেই নয়, বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ। পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ। টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে দেশে পাঠিয়েছেন, তাহলে নিশ্চয়ই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউনেস্কোর সেকশন 1956 এর অধীনে সর্বোচ্চ 20 বছরের জেল এবং $5 লক্ষ জরিমানার ব্যবস্থা আছে। ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে। ইন্টারপোল একটি খবর বলেছে, পৃথিবীর 22টি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় 2021 সালের জুন থেকে সেপ্টেম্বর সংগঠিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিং এর সাথে যুক্ত 1003 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন শাসকরা সুইজারল্যান্ডে কালো টাকা রাখত, সেই দিন বাঘে খেয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে ছিল কোটি কোটি টাকা। নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। 4 আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এ সময় টাকা বিলি বন্টন করা হয়। সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন নেতা ও কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল। সেই বৈঠকে হাসিনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। বলেন, আর অপেক্ষা নয়, আর আপোষ নয়, নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মানবজমিন জানতে পেরেছে, বৈঠকে আইজিপি জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। একদিকে গুলির সংকট, অন্যদিকে জনউপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে। গুলি করেও থামানো যাচ্ছে না। যদিও এ সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বললেন, তোমাদের দিয়ে কিছু হবে না। আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরো কঠিন করতে।